শুভ সন্ধ্যা। ভিউজ বাংলাদেশের বিশ্ব মাতানো বিশ্বকাপে আপনাদের সবাইকে স্বাগত। আর প্রতিবারের মতোই জানিয়ে রাখছি আমাদের এই প্রোগ্রামটা পাওয়ার্ড বাই জনপ্রিয় স্পোর্টস লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম র‍্যাবিট হোল। আমি সাথে আছি মারিয়া সালাম। আমার সাথে আছে তানজিম সিয়াম এবং হীরা তালুকদার। আর প্রতিদিন মতো যে আমরা আলাপটা করি সেটা হচ্ছে বিশ্বকাপে যে ম্যাচগুলো হয়ে গেল এবং যে ম্যাচটা হবে সেটা নিয়ে। তো যেটা হচ্ছে যে গ গতকাল রাতে যে ম্যাচগুলো হয়েছে সেটা হচ্ছে রাউন্ড অফ 16 এর ১ম ২ টা ম্যাচ হলো। আসলে তো সেই ২ টা ম্যাচে অলরেডি ২ টা দল হচ্ছে যে মানে নিজেদের কোয়ালিফাইড। পজিশন এনশিওর করে ফেলেছে। ২ টা দল ছিটকে গেছে ওয়ার্ল্ড কাপ থেকে। তো ১ম ম্যাচ যেটা ছিল যে আমরা কালকে এটা নিয়ে খুব আলাপ করেছিলাম এবং আমাদের যে প্রেডিকশন গুলো কিন্তু কারেক্ট হয়েছে। মোটামুটি স্কোর লাইনটা মিলে না গেছে। হলেও কিন্তু হ্যাঁ, যেই দলগুলো আমরা আশা করেছিলাম ওগুলোই কিন্তু চলে গেছে। কোনো চলে অঘটন গেছে। কিন্তু ঘটেনি। হ্যাঁ, মরক্কো, কানাডা। যেমন আমরা মরক্কো এবং কানাডা নিয়ে কালকে অনেকক্ষণ আলাপ করেছিলাম এবং যে প্রেডিকশনটা আমাদের ছিল যে আসলে এই মরক্কোর সামনে কানাডা কতটুকু আ টিকতে হুম, পারবে বা স্বাগতিক হলে তো অবশ্যই একটা ফেভারিট তারা থাকেই। কিন্তু তা বাদ দিয়েও যখন স্কিলের কথা চলে আসে, মাঠে ফুটবলের কথা চলে আসে, তখন আসলে ১ম থেকেই খেলা দেখে বোঝা যাচ্ছিল যে মরক্কোর সাথে খুব টাফ হবে কানাডার। তো বিষয়টা কিন্তু অনেকটা সেরকমই হয়ে হুম। গিয়েছে আরকি। সিয়ামের কি মনে হয়? আমরা কিন্তু এই বিশ্বকাপে ১ম স্বাগতিকরা পুরা বিশ্বকাপই ডমিনেট করছিল। এই হ্যাঁ, ১ম একজন স্বাগতিক ছিটকে দেশের গেল। বিদায় আমরা দেখলাম। বিদায় হলো। তো হ্যাঁ। এই ম্যাচটা মানে কানাডা বলতে গেলে দাঁড়াতেই পারেনি। হুম, মরক্কো পুরা ম্যাচে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওরা ডমিনেট করেছে। মিডফিল্ড বলেন, অ্যাটাক বলেন, ডিফেন্স সব জায়গায় মরক্কো ছিল সবার থেকে এগিয়ে। মানে কানাডা থেকে এগিয়ে, এবং তারপরে যদি বল পজিশনের হিসাবটাও আমি দেখি, ওখানে মরক্কোর কিন্তু বল পজিশন অনেক বেশি ছিল। তারপরে গোল মুখে শট নেওয়া, অন টার্গেট শট সবকিছুতেই মরক্কো এগিয়ে ছিল। হুম, মানে কানাডা এখানে কোনোভাবেই, এমনকি লাস্ট মুহূর্তেও আমি দেখছিলাম যে ওরা কয়েকটা সাবস্টিটিউট করেছে। হুম, ইয়াং প্লেয়ারদেরকে হুম। নামিয়েছে যদি ওরা কোনোভাবে একটা গোল বের করতে বের পারে। করতে পারে। কিন্তু কি হলো, উল্টা মরক্কো গোল দিয়ে দিল। গোল দিয়ে দিল। হ্যাঁ? হ্যাঁ। তার মানে একদম শুরু থেকে, তারপরে মিডফিল্ডে যেমন বোয়াদ্দি, আপনার মরক্কোর যেই খেলোয়াড়টা মিডফিল্ডে এখন বলতে গেলে ডিরেক্টর, হুম, হুম, ওই হুম। মিডফিল্ড ডিরেক্ট করছে এবং ওই বিশ্বের এখন বলতে গেলে অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে ওকে গণ্য করা হচ্ছে, তরুণ হিসেবে। তো এই সব দিয়ে মনে হচ্ছে মরক্কোর সামনে আরো দূর পর্যন্ত যেতে পারে। যেতে পারে। হ্যাঁ। না এটা তো অবশ্যই। আর হীরা ভাই তো মানে গতকালও এই কথাই বলেছিলেন আপনি যে আসলে এবারের যে মরক্কো সে তার মরক্কোর হাইটটা হয়তো অনেক 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 উপরে। উপরে। আমি বেশি। ওইটা বলছিলাম যে মরক্কোর যে আগের কোচ ছিলেন গত বিশ্বকাপে, তো উনি খেলেছেন যে উনি চ্যালেঞ্জিং খেলা খেলতো এবং মূলত ছিল ওনার যে ডিফেন্স রক্ষা করব এবং তারপরে কাউন্টার অ্যাটাক। হুম, তো পরবর্তী এখন যে ওনাদের কোচ। কোচ উনি কিন্তু ওখান থেকে চলে এসছে যে না, শুধু ডিফেন্স করে আসলে দীর্ঘমেয়াদী কোনো ফল পাওয়া যায় না। হুম, ডিফেন্স করে ১ দিন, অ্যাটাকিং ২ না। দিন, ৩ দিন জিতবেন, ৪ দিনের দিন আপনি হেরে যাবেন। হুম, তো লাগবে আমাদের অ্যাটাকিং, আমাদের গোল করতে হবে। উনি সম্পূর্ণ ভেঙে দলটাকে নতুন করে সাজিয়েছেন এবং শিখিয়েছেন কিভাবে অ্যাটাক করতে হয়, একের পর এক আক্রমণ করতে হয়, কিভাবে ডিফেন্স সামলাতে হয়। এই কারণেই আমরা কিন্তু গত বছর বিশ্বকাপে মরয়ের যেটা দেখেছি, সেটা কিন্তু একটা রূপ এবং হুম, ওইটা কিন্তু এবার নাই। ওরা কিন্তু শুধু ডিফেন্স করে আগিয়েছে এবং এরপরে যেটা হলো যে এই ফ্রান্সের সাথে এসে কিন্তু গত বিশ্বকাপ হেরে গেল হুম, সেমিফাইনালে। তো ওই হারাটা কিন্তু হতো না যদি তারা যদি অ্যাটাকিং, ফ্রান্স যখন গোল দিল হুম, হুম। তখন তারা আর গোল শোধ করতে পারছে না। ওই তো বিশ্বকাপের সেমিফাইনালটা মনে হয় কিন্তু ভাই আবার পুনরাবৃত্তি হতে যাচ্ছে এইবার। হ্যাঁ, হ্যাঁ, ফ্রান্সের আসি সাথে আমরা আবার এই দেখা কথায়। হবে মরক্কোর। হ্যাঁ, আমরা ৮০ টায়। তো এই হচ্ছে ব্যাপার। তারা ওই অ্যাটাকিং মুড এ চলে গেছে এবার। একদম তাদের সেন্টার ডিফেন্ডার, মিডফিল্ড এবং অ্যাটাকিং এ যারা আছে। তো কালকের ম্যাচটা যদি বলি আমরা, ম্যাচে আমি আপনার সাথে পুরোপুরি একমত না যে পুরোপুরি ডমিনেট। কালকে মরক্কোর যেভাবে খেলা দরকার ছিল মরক্কো সেভাবে খেলে নাই এবং তাদের খেলার মধ্যে প্রচুর ভুল ছিল, প্রচুর ভুল পাস দিয়েছে। একের পর এক ভুল পাস দিয়েছে এবং তাদের খেলাটায় যেই ধারটা আমরা বুঝতেছিলাম, এবং আপনি যদি পুরা ম্যাচে ধরেন মরক্কো কালকে কত গোল হয়েছে? ৩-০। আসলে আমি যদি বলি সত্যিকার অর্থে খেলা হয়েছে ১-০। কারণ হচ্ছে ১-০ গোলে মরক্কো জেতার কথা এবং ১-০ গোলেই ছিল। পরবর্তীতে আপনি জানেন যে খেলার হঠাৎ করেই কিন্তু তাদের সবচেয়ে যে মূল স্ট্রাইকার সাইবারি কিন্তু উঠে গেল ব্যথা পেয়ে। হুম, তো এরপরেই কিন্তু মরক্কো একটা ধাক্কা, কমেন্ট্রিরা বলছিল যে এই সাইবারি ওঠার পরে কি মরক্কো আসলে কি গোল দিতে পারবে কিনা? তারা যতই ভালো খেলুক। সেই ধাক্কাটা তারা সামলেছেন এবং তারা গোল দিয়েছেন। ১ গোল দেওয়ার পরে মরক্কো
যেটা খেললো সেই খেলাটা কিন্তু মরক্কোর মতন খেলাটা খেলে না। এই খেলা কিন্তু ব্রাজিলের সাথে মরক্কো খেলে না। এর থেকে অনেক বেটার খেলেছে। এবং কালকে মরক্কো আসলেই ভালো খেলে নাই। বলতে পারি যে কানাডাও ভালো খেলে নাই। খেলাটা একটা হঠাৎ করে আমার কাছে খুব বিরক্তিকর মনে হয়েছিল। হ্যাঁ? তো ভালো লাগছে যেটা যে আমরা তো অডিয়েন্স যখন খেলা দেখি প্রত্যেকটা আমাদের মতো সাধারণ মানুষের ভালো লাগে কখন? যখন গোল হয়। কালকে কিন্তু একটার পর একটা গোল হচ্ছিল। গোল হচ্ছিল এটা। এবং যারা খেলা দেখছে তারাই বলতে পারবে ১-০তেই তাদের জেতার কথা এবং গোল ২ টা যে হয়েছে কানাডা একদম অল আউট অ্যাটাকিং এ গেছে। কানাডার গোলরক্ষক কিন্তু তাদের মরক্কোর ডি বক্সের মধ্যে ঢুকে গেছিল। গোল পোস্ট পুরা খালি ছিল। যদিও সে আবার পরে দৌড়ে আবার চলে গেছে। কিন্তু প্রতিটা গোল হয়েছে পরের ২ টা গোলই যে একদম কানাডা যেহেতু অল আউট খেলেছে সবাই এখানে একটা বল উপরে গেছে। তাদের যারা ফরওয়ার্ড লাইনে আছে তারা দৌড় দিল দুজনে একজন আরেকজনকে বল দিল, গোল হয়ে গেল প্রথমটা। দ্বিতীয় গোলটা এবং তবে এখানে লাস্ট আমি গোলটাও একইভাবে একটু হলো। একটা জিনিস যদি দেখি যে মানে যোগ করি যে মরক্কো কিন্তু এই বিশ্বকাপে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা দেখা যাচ্ছে যে ট্রানজিশন, হঠাৎ করে ডিফেন্সে থাকতে থাকতে হঠাৎ করে দৌড়ে উঠে যাওয়া অ্যাটাকে, এই জিনিসটা কিন্তু আবার মরক্কো খুবই ভালো এইটা করেছে। আবার এটাও একটু যে- ওই যে গোল ২ টা আমি বলবো যে ফাও ২ টা গোল যে এই ওইটা কিন্তু গোলটা ওদের কিন্তু একটা review আছে যে একটা হলো যে transition এর মাধ্যমে- ট্রানজিশনের মাধ্যমে হ্যাঁ, এটা বলতে পারেন যে এইসব ক্ষেত্রে হয় কি অনেক দলে বিশ্বের অনেক দলে আমরা দেখি যে এইসব ক্ষেত্রে তারাও আবার যখন অপোনেন্ট কানাডা যখন এখানে ১০ জন এসে খেললো তারাও কিন্তু আবার ১১ জন এসে ডিফেন্ড করে। তারা আবার সেটা করে না। তাদের ২-৩ জন প্লেয়ার উপরের দিকে ছিল। উপরের দিকে ছিল। যেই হ্যাঁ। কারণে তারা গোলটা দিতে এই সাহসটা অন্তত তারা দেখিয়েছে সেটা বলব। কিন্তু গোল ২ টা আসলে ওই খেলে যে গোল দিছে তা না। এমনি গোল হইছে। হ্যাঁ? ওটা হয়ে যায়। কাউন্টার অ্যাটাক এখন কিন্তু কাউন্টার অ্যাটাক, নো কাউন্টার অ্যাটাক একটু এখানে বলটা জাস্ট ছুটে গেছে। ছুটে গেছে ছুটে যাওয়ার পর তাদের পায়ে গেছে এবং তারা গোল করছে। না সেটা একটা বিষয়। কিন্তু আপনি যেটা বললেন যে ওই একই রকম হয়েছে কিন্তু মরক্কো যেমন আপনার ইয়েতে তেমন ভালো খেলেনি। হুম, হুম। কানাডাও আসলে কানাডা তেমন ভালো ভালো খেলেনি। কানাডা অবশ্যই ভালো খেলে। ভালো খেলেনি। তো বিষয়টা ওরকমই হয়েছে যে মানে হোয়াটএভার যেটাই হোক ডমিনেট আসলে মরক্কোই করেছে কালকের অবশ্যই। ম্যাচটা। এটা একটা বিষয়। আর পরের ম্যাচটা তো নিয়ে যেটা যে আমরা গতকালই এই প্রেডিকশনটা Prediction করছিলাম যে করেছিলাম। ফ্রান্সের সাথে যে প্যারাগুয়ের যে ম্যাচটা হবে এটা আসলে ফ্রান্সের জন্য এতটা সহজ হবে না। এবং সত্যিই তাই যে ফ্রান্সের মতো মানে বিশ্বকাপ জয়ী একটা দল তারা কিন্তু আসলে তেমন সুবিধা করতে পারেনি। ১ গোলে মাত্র জিতে গিয়েছে। এই একটা গোলেই মানে কিভাবে হলো? এই বিষয়টাই একটু হীরা ভাই বলেন আগে আপনার আচ্ছা। একটা গোল হচ্ছে কালকে ম্যাচ মানে পুরাটা হচ্ছে শারীরিক শক্তির একটা খেলা গেছে। খেলা গেছে। ২ পক্ষ যেই পরিমাণে ফাউল করেছে, যেই পরিমাণে ট্যাকেল করেছে, ধাক্কাধাক্কি, গলার ধাক্কা, হাত ধাক্কা, পুরা ম্যাচটা একটা ডিজাস্টার ম্যাচ এবং খুব এটাকে এমবাপ্পে বলল না যে একটা ডার্টি ম্যাচ। হ্যাঁ, একটা ডার্টি ম্যাচ প্যারাগুয়ে কিন্তু একটু ট্রিগার করার চেষ্টা ট্রিগার করেছে এবং প্যারাগুয়েকে একারে দোষ দেবেন কারণ হলুদ কার্ড ৩টা খেলো ফ্রান্স। তাই না? তো উম, এমবাপ্পে বলেছে যে আর ডার্টি ম্যাচ খালি প্যারাগুয়ে খেলে না, আমরাও পারি, আমরাও দেখাইলাম এটা। হ্যাঁ, তো এইটা তো ২ দলই খেলেছে এরকম এবং একটা এই ধরনের এই আধুনিক যুগে এসে এরকম একটা রাউন্ড অফ 16 এ এত বড় ২ টা দল আসছে তারা তো শেষ ৩২ও পার করে আসছে। তাদের মতো ম্যাচিউর ২ টা দল এবং ২ টা দলই নিয়মিত বিশ্বকাপ খেলে। তারা জানে কিভাবে খেলতে হয়। তারা এটা আনফরচুনেট। তারপরে এখন আবার ভিএআর টেকনোলজি কত VAR কিছু আছে। হ্যাঁ, প্যারাগুয়ের তো মনে হচ্ছে যে শুরু থেকে নেমেই মারা শুরু করলো। হ্যাঁ, মানে তাদের টার্গেটই ছিল যে ফ্রান্সকে খেলতেই দেব না এবং ফ্রান্সও একটা সময় মেজাজ হারিয়ে ফেললো। ফ্রান্সও গোল করতে পারতেছিল না। তারাও মারা শুরু করলো। মাঝখানে একটা গোল হলো। ওই গোলটাও আসলে হয় কিনা হ্যাঁ। এটা তারপরে কিন্তু প্যারাগুয়ে কিন্তু সফল। ওদের কিন্তু ইচ্ছাই ছিল যে ফ্রান্সকে একটু উত্তক্ত করে হ্যাঁ, একটু রাগানো এবং ওরা ফ্রান্স এই কারণে পারে। কিন্তু ফিনিশিংটা করতে পারতেছিল না। ফ্রান্স কিন্তু একের পর এক অ্যাটাক করেছে, গোলমুখে শট নিয়েছে। এমবাপ্পে, দেমবেলে তারা কিন্তু খেলেছে। সেটাই যেটা খেলার কথা সেটাই খেলে কিন্তু কাজের কাজটা হচ্ছিল না। গোল করতে একটা গোল করছে তাও কিন্তু পেনাল্টিতে। হ্যাঁ, নরমাল স্বাভাবিক খেলা কালকে কোনো গোল হয় নাই। আমরা যেটা বারবার বলছিলাম যে স্বাভাবিক যদি খেলা হয় প্যারাগুয়ে এবং আ ফ্রান্সের তাহলে আসলে গোল হওয়াটা মুশকিল। হ্যাঁ, যেটা গতকাল বারবার আমরা হ্যাঁ, প্রেডিক্ট করছিলাম আসলে ঐরকমই হয়েছে বিষয়টা। হ্যাঁ। যে তো গোল হওয়াটা মুশকিল হয়ে গিয়েছিল। ফ্রান্সও কিন্তু কালকে মানে খেই হারিয়ে ফেললো। একটা পর্যায়ে গিয়ে তারা ফিনিশিংটা করতে পারছেন। মানে এখানে তারপরে মেজাজ হারালো। শেষ মুহূর্তে ফ্রান্সের একে ৩ জন হলুদ কার্ড খেলো। এটা মানে কেমন একটা এবং এই যে ডার্টি গেমটা যেটা বলা হচ্ছে যে ডার্টি গেম আসলে এই ডার্টি গেমটা না হলে এই গোলটাও মানে পেনাল্টিও হতো না হয়তো। হ্যাঁ, ওই পেনাল্টিও ওইটার কারণে হলো। তো এইজন্য বলব যে শেষে এই তো বিশ্লেষণটা এই শেষে বলব যে ১ গোলে জিতছে তারপরে ফ্রান্স। ভাই এই তারপরে ক্ষেত্রে আরেকটা কোয়ার্টার জাতীয় ফাইনালে কিছু উঠলো। বিতর্কও কিন্তু হচ্ছে।
শুধু পেনাল্টিটা ঠিক আছে, পেনাল্টি ডিসিশনটা হুম, ওকে, কিন্তু এছাড়াও কিছু কিছু 50-50 ডিসিশন কিন্তু আমরা দেখছি যে ফ্রান্সের পক্ষে গিয়েছে। হুম, এইটা কিন্তু নিয়ে একটা বিতর্ক হচ্ছে যে এইটা কিন্তু পুরো ওয়ার্ল্ড কাপ জুড়েই হচ্ছে। আমরা কিন্তু অনেকগুলা ম্যাচে এটা দেখছি যে যারা ফেভারিট বা হুম। যারা বড় একটু দল বড় দল হুম, তাদেরকে তাদের একটা ফেভার পক্ষেই দেওয়া চলে হচ্ছে। যাচ্ছে। তাদের তো পক্ষেই চলে যায়, হ্যাঁ। এই যে ফিফার যে এই এটা আপা ইয়েটা এটা তো মানে এক ধরনের ফিফা হচ্ছে কি, এখানে তো একটা বিরাট বিজনেস। বিজনেস বাণিজ্যিক হ্যাঁ, ব্যাপার। অনেক এক্সাক্টলি। টাকার বিষয়, হুম, ফিফার হুম, অনেক খরচ আছে। এই হুম, দেখেন হুম। আমাদের দেশে যে বিভিন্ন টুর্নামেন্ট হয়, বিভিন্ন জেলাভিত্তিক খেলা, এখানে কিন্তু ফিফা টাকা দেয়। ফিফা তো সারা টাকা। পৃথিবীতে এত টাকা কোথায় পাবে ফিফা? তাদের কিন্তু মেগা ইভেন্ট ধরতে এইটাই সবচেয়ে বড় ইভেন্ট এবং স্পন্সরদের একটা চাপ হ্যাঁ, থাকে। প্লাস হচ্ছে যে যারা হচ্ছে স্টার খেলোয়াড় হুম, আসলে তারা এই আসর থেকে বিদায় নিলে হুম। আসরটা জমবে কিনা জমবে না। হ্যাঁ, হ্যাঁ, স্পন্সরদের ওইটাই। আমি বললাম যে এই ৪৮ টা দল খেললো। তাদের যে থাকা, খাওয়া, আসা যাওয়া সব ফিফা বহন করলো। তারপর ফিফার বড়, বড় টুর্নামেন্ট প্রতিটা দেশে ফিফার ২ শতাধিক প্রায় ২১৫ টার মতন ফিফার রাইট আছে। সদস্য আছে। তাদেরকে সাপোর্ট দিতে হয়, ফিফার অর্থ সাপোর্ট দিতে হয়, সবদের লজিস্টিক সাপোর্ট দিতে হয়। এই ধরনের সাপোর্টের জন্য অনেক টাকার প্রয়োজন। আর এই তাদের মেগা ইভেন্ট বলতে একটাই। এখানে যদি বড় দলগুলা ১ম এই ছিটকে যায়, হুম, হুম, ইন্টারেস্ট হুম, কিন্তু ইন্টারেস্ট আমাদের দেশেও দেখেন কোটি মানুষের ইন্টারেস্ট। হুম, হুম, যদি হুম। এটা ওয়ার্লড এ ধরেন শত কোটি মানুষের ইন্টারেস্ট। সেই ইন্টারেস্টটা একটা ব্রাজিল না থাকলে, একটা ফ্রান্স না থাকলে, একটা স্পেন না থাকলে, আর্জেন্টিনা না থাকলে আর্জেন্টিনা না থাকলে সেটা আসলে কিন্তু জমে না। জমে না তো এবং স্পন্সররাও তখন স্পন্সররা একটু সরে হাত যেতে পারে। সরে যায় বা এখন ধরেন অন্ততপক্ষে রাখার চেষ্টা করে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। হ্যাঁ, যে তারা যদি থাকে তাহলে তাতেই তাদের খরচটা উঠে যায়। উঠে যায়। হ্যাঁ। এজন্য সবাই চায় যে যাক বড় দলগুলা। হ্যাঁ, এর মধ্যে একেবারেই না পারলে ডিজাস্টার করলে নেদারল্যান্ডস যেটা করলো, হ্যাঁ। মানে পেনাল্টিতে একটা গোলও দিতে পারবে না, হ্যাঁ? টাই ব্রেকারে যে তখন তো নেদারল্যান্ডকে তোলা সম্ভব না। হুম। তারপরে জার্মানি যদি ওরকম কোনো গোল না কোনো দিতে পারে, গোলই না দিতে প্যারাগুয়ের পারে। সঙ্গে জার্মানিকেও তোলা সম্ভব না। তোলা সম্ভব ছোটখাটো না। বিষয়ে তারা একটু হেল্প করে এইটাই। মানে একটা তবে ধরেন 50-50 চান্স গুলোতে কি হ্যাঁ, একটু সফট থাকে। সফট সফট থাকে। থাকে। যেমন 50-50 মেসি, চান্স যেমন গুলোতে। মেসির ক্ষেত্রে আমরা গ্রুপ পর্বে একটা ম্যাচে দেখলাম যে ও একটা প্লেয়ারকে ফাউল করে, মানে তো কিন্তু ক্লিয়ার ফাউল। হ্যাঁ, পরে কিন্তু কিন্তু এটা সেটা থেকে গোল কিন্তু হলো। হ্যাঁ, হ্যাঁ, গোল এটা হলো। এটা হয় কিন্তু হলুদ ওটা কার্ড, সেটা হলো গোল, হ্যাঁ। সেটা আর কিছু কিন্তু ফিফা ইয়ে করে না। এই ধরনের কিছু সফট কর্নার সফট গুলা থাকে। কর্নার গুলো কাজ করছে। কালকে এটা দেখলাম যে আসলে এমবাপ্পের সঙ্গে কথা অনেকটা বলা খুব বাণিজ্যিক। হাসি মুখে, হ্যাঁ। হুম, মানে এমবাপ্পেকে মনে হচ্ছে যে মানে বড় একটা ভাই, ফেভার হ্যাঁ, যে বড় ভাই। বড় ভাইয়ের সাথে কথা বলছে রেফারি, হ্যাঁ। তো এটা মনে হচ্ছে যে এটা কি দেয় এমবাপ্পের মতন প্লেয়ারদেরকে, তারা হচ্ছে যে এখানে যে চায় যে তারা বিশ্বকাপে থাকুক, দূর হ্যাঁ, পর্যন্ত এবং যাক তাদেরকে একটু। সম্মান করা এটা করে। ফিফা এটা করে থাকে। তো এই জন্যই 50-50 চান্স গুলাকে তারা হচ্ছে বড় দলগুলোর পক্ষে অনেক সময় পক্ষে চলে যায়। হ্যাঁ। দিতে এট চায় এটাই না। আসলে সমীকরণটা আসলে হ্যাঁ, ঘুরে ফিরে এইখানেই কিন্তু যে একেবারে ফুলফিল না। না, সেটা না। তবে যেটা হচ্ছে যে আ আমি যেটা বারবার বলছিলাম যে এই বিশ্বকাপে বা সব বিশ্বকাপে যেটা হয়, দল তো অবশ্যই। কিন্তু দলকে ছাপিয়ে যেটা হয় যে ব্যক্তি যারা স্টার হুম, তাদেরকে তারা উঠে অবশ্যই। আসে এবং এখানেও হুম, তাই যে তাদেরকে হেল্প করে, হ্যাঁ। আজকে যদি ফ্রান্স ছিটকে যেত আমরা যেটা বলছিলাম যে এমবাপ্পেও কিন্তু একটা দৌড়ের মধ্যে আছে এবং হুম, আ এ ফ্রা এমবাপ্পে যদি আরো খেলে হুম। হয়তো সে রোনালদো বা এ মেসিকে হারাবে। মেসি। না এমবাপ্পে তো আছে মেসির সাথে। হুম, বাট আরো যখন খেলবে গোল্ডেন বুটে দৌড়ে হয়তো মেসিকেও ছাড়িয়ে ছাড়িয়ে যেতে যেতে পারে বা পারে। এই বিষয়গুলো। তো এটাই আসলে যে হুম। হয়তো এই সৌন্দর্যটার জন্যই তারা থেকে যায়। থেকে যায় আরকি। গতকাল রাতের খেলাগুলো তো হয়ে গিয়েছে। কিন্তু যেটা হলো যে এই খেলার পরে ফ্রান্স আসলে আবার যে খেলতে হবে মরক্কোর সাথে। মরশুম এটা কিন্তু আপু ওই যে গত বিশ্বকাপের সেমিফাইনালে সিটিটা আবার ফিরে সেমিফাইনালে আসছে। ফিরে এবার কোয়ার্টার আসছে। ফাইনালে। এবার হ্যাঁ, কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার হ্যাঁ। ফাইনালে। তো কিন্তু আবার আজকের রাতের ম্যাচগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে ১ম যে ম্যাচটা আ ব্রাজিলের সাথে আ নরওয়ে। নরওয়ের এটা কিন্তু মানে ভয়াবহ একটা ম্যাচ হবে বলে মনে হচ্ছে। কারণ মানে আসলে এবং সত্যি কথা বলতে কি বাংলাদেশে ব্রাজিল একটা টপ ফেভারিট দল। কিন্তু আমার একটা আশঙ্কা কাজ করছে। কারণ এবার নরওয়ের যে ফর্ম বা সবকিছু বা ব্রাজিলের আগে যে খেলা দেখেছি, সেটাতে দেখা যাচ্ছে যে এমন একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে যে ব্রাজিলকে নিয়ে আমার একটু আশঙ্কা কাজ করছে। মানে এটা আমার ব্যক্তিগত মতামত। এটা তো আসলে আপু আশঙ্কারই। কারণ হচ্ছে যে ভাই ওই যে ভালো জানবেন যে ২০০২ সালের পর থেকে ব্রাজিল এখন পর্যন্ত নকআউটে কোনো ইউরোপিয়ান দলকে হারাতে পারে হারাতে নাই। পারেনি। তো এখন নরওয়ে আবার ইউরোপিয়ান দল। তো সেই ক্ষেত্রে ব্রাজিলের জন্য এটা একটা খুব ভয়ের একটা কারণ যে এই মানে রেকর্ডটা ভাঙা, যে ইউরোপিয়ান দলের সাথে তাদের মুখোমুখি হলেই তাদের বাদ পড়ে যেতে বাদ হচ্ছে। পড়ে যেতে হয়। হ্যাঁ? হ্যাঁ, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের জন্য আজকেই আসলে একটা ওয়ার্ল্ড কাপ ফাইনাল। ওয়ান ফাইনাল অফ দি ওয়ার্ল্ড কাপ ফাইনালস, হ্যাঁ? মানে বাংলাদেশের মানুষের জন্য। কারণ মানে আজকে ব্রাজিলের যদি জিতে যেতে পারে, তার মানে যে তার অনেক দূর যাওয়ার
আশা থাকছে। এমনকি থাকতে পারে। ফাইনালও খেলার একটা সম্ভাবনা আছে। সম্ভাবনা থাকে। কিন্তু আজকে যদি একটা অঘটন না ঠিক, এটা আসলে আজকের ম্যাচে কি হবে বলা যাবে না। কারণ বলা যাচ্ছে। দুইজনই ডিজার্ভ করে এবং আমার মনে হচ্ছে খেলা দেখে যেটা মনে হয় যে নরওয়ে আসলে জেতাটা বেশি ডিজার্ভ করে। হীরা ভাই কি মনে করছেন এটা? আমি আপনার একটা জিনিস বলি, যেটা বললাম যে ১ম এ আসি যে বাংলাদেশে ব্রাজিলের সমর্থক। ইন্টারেস্টিং ব্যাপার, আমার বাসার নিচে একটা প্রাইমারি স্কুলের মাঠ আছে। ওখানে খেলা গ্র্যান্ড হয়, স্কেলে হ্যাঁ, খেলা দেখায়। প্রজেক্টরে, হ্যাঁ। বিশেষ করে ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচ। আর্জেন্টিনার সঙ্গে যে খেলে, আর্জেন্টিনার গোল দিলে যেমন একটা চিৎকার শুনি, আর্জেন্টিনার গোল খেলেও একটা চিৎকার শুনি। চিৎকার শোনা। হুম, হাজার হুম। মানুষের। হ্যাঁ। তো আজকে ব্রাজিলের সাথে নরওয়ের খেলা, আমি জানি যে ওখানে নরওয়ের একটা হাজার মানুষের একটা বিশাল সমর্থক। সমর্থক আছে। এরা কারা? হয়তো আর্জেন্টিনার আর্জেন্টিনা সাপোর্টাররাই বেশি। কিন্তু বাংলাদেশে ব্রাজিলের যেমন সমর্থক থাকবে, ব্রাজিলের অপোনেন্টের যে হোক তার কিন্তু তারও একটা সমর্থক হাজার হাজার সমর্থক সমর্থক সমর্থক। থাকবে প্রতিটা পাড়া মহল্লায়, সব জায়গায়। এটা কিন্তু এটা হচ্ছে গত আর্জেন্টিনার জাপানের সাথে সমর্থক। ম্যাচেও কিন্তু আমি খেয়াল করেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ম্যাচ দেখছি এর মধ্যে হঠাৎ অনেক জোরে চিৎকার। হ্যাঁ, তো দেখি যে আসলে ব্রাজিল না, জাপান গোল দিছে এই জন্য হ্যাঁ। চিৎকার। আমার বাসার ওখানে যে জাপান গোল দেওয়ার আবার আর্জেন্টিনা যখন গোল খায় দেখি বিরাট উল্লাস, উল্লাস, যে কারা হ্যাঁ। এরা ব্রাজিলের সমর্থক। ব্রাজিলের হ্যাঁ, সমর্থক, তো হ্যাঁ। এইটা হচ্ছে বাংলাদেশে কিন্তু মজার ব্যাপার, ব্রাজিল আর্জেন্টিনা যাদের সাথে খেলে আসলে ৪ দলের সমর্থক। হ্যাঁ। ব্রাজিলের সমর্থক আর্জেন্টিনা এবং এদের যেই দুই যে অপোনেন্ট থাকে দল ওই থাকে দলের তাদের সমর্থক। হ্যাঁ, সমর্থক। এটা একটা খুব মজার। তো এটা হলো আমাদের দেশে। তো অবশ্যই একটা ইন্টারেস্টিং ম্যাচ আমাদের সবার জন্য, আমাদের দেশের মানুষের জন্য। আজকে সবাই অনেক দেখবেন ব্রাজিলের সমর্থক, অনেক নরওয়ের সমর্থক। হ্যাঁ। মানে আর্জেন্টাইন নরওয়ে। হ্যাঁ। মানে ধরতে তো গেলে একটা মানে সবার জন্যই এটা আসলে ওয়ার্ল্ড কাপ ফাইনালের মতো হ্যাঁ, একটা খেলা। আর্জেন্টাইন নরওয়ে সমর্থক সমর্থক। আরকি। আরেকটা হচ্ছে ব্রাজিলিয়ান সমর্থক। নরওয়েন্টিনা বলতেছে। লরেন্টিনা, হ্যাঁ। তো একটা মজার খেলা হবে এটা। আর যদি বলেন যে যেটা হিস্ট্রি বলেন, অবশ্যই সেটা একটা মাথায় থাকবে তাদের। আয়ারল্যান্ড, হল্যান্ড এখানে আছে। হল্যান্ডের সাথে ভিনিসিয়াসের একটা লড়াই হবে, লড়াই জমজমাট। হবে, এটা হ্যাঁ। আমরা প্রত্যাশা করব। ভিনিসিয়াস এবং হল্যান্ড দুজনেই হচ্ছে স্ট্রাইকার ২ দলের। তারা ২ প্রান্তে ২ জন খেলবে, একজন অপরের সঙ্গে খেলবে না। তো হল্যান্ড চাইবে, হল্যান্ড খুবই দীর্ঘদেহী এবং খুবই সুপার টেকনিক্যাল সম্পন্ন একজন প্লেয়ার। তো হল্যান্ড চাইবে যে সে ম্যানচেস্টার সিটির একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সো হল্যান্ড চাইবে তার দেশকে রিপ্রেজেন্ট করে সবসময়, সে একাই টেনে নিয়ে যায়। সেটা আজকেও সে চাইবে। প্রতিপক্ষ যে যদিও হল্যান্ড বলেছে যে ব্রাজিলের সাথে জেতাটা আমাদের জন্য টাফ। তারপরে ধরেন ব্রুনো গুইমারেস, তারপরে ম্যাথিউ কুনহা, হ্যাঁ, ভিনিসিয়াস জুনিয়র, ক্যাসিমিরো, এদের সমন্বয়ে যে দলটা আপনার ব্রাজিল অবশ্যই খুবই ব্যালেন্সড টিম এবং খুবই শক্তিশালী। ব্রাজিলের সঙ্গে এখানে হল্যান্ডের নরওয়ে আমার মনে হচ্ছে যে আসলে সত্যিই একটু ডিফিকাল্ট। যদিও ম্যাচটা খুব টাফ করে ফেলবে ব্রাজিলের। কারণ নরওয়ে আজকে তারা ইউরোপের একটা গ্রুপের তারা চ্যাম্পিয়ন হয়ে তারপর খেলতে আসছে বাছাই পর্বে। তো নরওয়ে চাইবে, সেই গ্রুপে কিন্তু ইটালি ছিল। সর্বশক্তি, হ্যাঁ। ইটালিকে ইটালি তারা ছিল। একবার ৬ গোল দিল। হ্যাঁ। সেই ৬ গোল দিয়ে তারপরে কিন্তু তারা খেলতে আসছে। নরওয়ে নিঃসন্দেহে তাদের অ্যাটাকিং বিশ্বসেরা এবং ভয়টা ব্রাজিলের ওইখানেই যে ব্রাজিলের হচ্ছে ডিফেন্সটা অত ভালো না। ডিফেন্সটা অতটা ভালো সেই না। ডিফেন্সে, নরবরে ডিফেন্সে যখন একটা বিশাল শক্তিধর একটা আম, অ্যাটাকিং ফিল্ড কাজ করবে, যেমন নরওয়ের এই হল্যান্ডের নেতৃত্বে, সেটা কিন্তু ব্রাজিলের জন্য ভয়ের। অবশ্যই আমার মনে হচ্ছে ক্যাসিমিরোর এটা অবশ্যই, এতে ব্রুনো এটা হচ্ছে যে ট্যাকেল দেওয়ার চেষ্টা করবে রক্ষণটা। আর ক্যাসিম ভিনিসিয়াস জুনিয়র তারা চেষ্টা করবে সামনে অ্যাটাকিংটা তাদের। হ্যাঁ, নরওয়েরও ডিফেন্স অত ভালো মনে হয় না আমার কাছে। তো সেক্ষেত্রে ব্রাজিলের কোনো ট্যাকটিক আছে কিনা বা ব্রাজিল কি এরকম মানে ভাবতে পারে কিনা যে আমরা খেলাটা আসলে মিডফিল্ডে রাখবো? ব্রাজিলের ক্ষেত্রে আপু যেটা হয় যে আর্লিং হ্যালান্ডের সাথে এইখানে প্রত্যেকটা ক্লাব ফুটবলে কিন্তু একটা দৌড় থাকে। হুম, আপনার দল দৌড়ের পাশাপাশি ব্যক্তিগত দৌড় হয়, যেমন ব্যক্তিগত, সার্জিও রামোসের সাথে লিওনেল মেসির একটা কিন্তু দৌড় ছিল। হ্যাঁ। তো এখন বর্তমানে হালের যে দৌড়টা হচ্ছে যে ব্রাজিলের সেন্টার ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালাইস এর সাথে আর্লিং হ্যালান্ডের দুইজনই কিন্তু সমান উচ্চতা। এবং এই দৌড়তে আমরা যেটা দেখি যে শুধু স্কিল না, তাদের মধ্যে সব সময় প্রত্যেক ম্যাচে একজন খেলেন আর্সেনালে, একজন খেলেন ম্যানচেস্টার সিটিতে। তাদের যখনই দেখা হয় দুজনের মধ্যে একটা হাতাহাতি হয়, হ্যাঁ। তারপর থুতু দেয়া, এই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখি। মানে আর্চ হ্যাঁ, রাইভাল আর কি। একদম আর্ট রাইভাল। তো এই ব্যক্তিগত দৌড়তে আমার মনে হচ্ছে এই ম্যাচে একটা বড় একটা পার্থক্য গড়ে দিতে পারে। এইটা একটা। আরেকটা হচ্ছে যে ব্রাজিলের জন্য যেটা সমস্যা যে রাফিনহা খেলবে কি খেলবে না, এটা একটা। আর ব্রাজিলের আরেকজন মিডফিল্ডার লুকাস পাকেতা, ও কিন্তু এইবার ম্যাচে নাই। না, ও এটা একটা চোটে পড়েছে। হ্যাঁ, তো ওর জায়গায় কে খেলবে? এইটা কার্লো অ্যানচেলত্তির জন্য একটা খুব বড় একটা বড় চ্যালেঞ্জ। ডিসিশন নিতে হবে হ্যাঁ। তাকে। তো এই ডিসিশন গুলো যদি ক্লিক করে তাহলে আমার মনে হয় ব্রাজিলের একটা একটা চান্স আছে। চান্স আছে আর কি। আর
এর পরের যে ম্যাচটা সেটা আসলে মানে ব্রাজিল আর নরওয়ের তুলনায় আসলে অতটা উত্তেজনাকর না হলেও মোটামুটি এটাও কিন্তু কারণ এই ম্যাচ থেকে আবার যারা জিতে বের হবে তাদের সাথেই এই হ্যাঁ, ২ দলের কারো না কারো খেলাটা খেলা পড়বে। হবে তো এর পরের ম্যাচে আছে ইংল্যান্ড ইংল্যান্ড, আর মেক্সিকো। মেক্সিকো এবং ওইখানেও কিন্তু একই যে খেলার যে ধরন দেখে এসেছি তাতে কিন্তু আমার যেটা মনে হচ্ছে ইংল্যান্ডের চেয়ে মেক্সিকো অনেক স্ট্রং অনেক একটা টিম। তো সেই ক্ষেত্রে মানে আমার মনে হচ্ছে যদি রেগুলার যে খেলাটা সেটা যদি হয় তাহলে মেক্সিকোরই আসলে বের হয়ে যাওয়ার চান্সেসটা অনেক বেশি। এটা আমার মনে হচ্ছে। না অবশ্যই আপা আমারও মনে হয় যে হুম। মেক্সিকো এবার ইংল্যান্ডের দলটা কি খুব তারকায় ঠাসা। প্রত্যেক হ্যাঁ, বিশ্বকাপই হয় যে ইংল্যান্ডের দলের তারকা দিয়ে ভরা থাকে। ইংল্যান্ডের ইংলিশ মিডিয়াও কিন্তু হ্যাঁ, ওদেরকে অনেক বেশি বেশি হাইপে নিয়ে যায়। হাইপে নিয়ে তো যায়। এইবারও যেমন জুড বেলিংহাম, যদিও হ্যারি কেন কিন্তু তার হ্যাঁ, কাজের কাজ ঠিকই করছেন। ঠিকই করে তো দিয়েছে। হ্যারি কেন, জুড বেলিংহাম, তারপর কাইল ওয়াকার অনেক তারকায় ঠাসা হুম, টিম। তো ডেক্লান রাইস। দেখলেন রাইস। তো সেই তুলনায় কিন্তু ইংল্যান্ড কিন্তু ওরকম যে খুব ভালো পারফরম্যান্স বা বিপক্ষ দলকে উড়িয়ে দেওয়া এটা কিন্তু আমরা ওইভাবে এটা দেখি আসলে নাই। এই ম্যাচে এখন হ্যাঁ, পর্যন্ত দেখা তো যায়নি। গত ম্যাচে কিন্তু হ্যারি কেন লাস্ট সময় সেভিয়ার হিসেবে কিন্তু আসলেন। এবং বাঁচিয়ে প্রত্যেকটা দিলেন। ম্যাচে শুধু গত ম্যাচে না, যদি ধারাবাহিকভাবে আমরা খেলা দেখি আসলে হ্যারি কেনই মানে সার্ভাইভার হিসেবে গেমগুলোকে সবসময় টেনে বের নিয়ে করে যাচ্ছেন। আসছে। যেমন আর্জেন্টিনার ক্ষেত্রে মেসি টেনে বেশি। নিয়ে হুম, যাচ্ছেন। কিন্তু আরেকটা মজার বিষয় যেটা যে যখন ব্রাজিল আর্জেন্টিনার কথাই চলে আসলো আরেকটু পিছে যেয়েই বলছি। সেটা হচ্ছে যে আপনি যদি ম্যাচগুলো দেখেন, ব্রাজিলের সাথে আসলে সবসময় কিন্তু শক্ত প্রতিপক্ষগুলো পড়েছে। পড়েছে। এবং এই যেমন ব্রাজিল যদি নরওয়ের সাথে জিতে তাহলে যে মেক্সিকো বা ইংল্যান্ডের মধ্যে যারা জিতে তাদের সাথে খেলতে তাদের হবে। সাথে খেলতে হবে। এটাও কিন্তু খুব বড় খুব একটা শক্ত হুম, প্রতিপক্ষ মানে এবং এইটার ব্যাপারে আমি যদি বলি যে ২ দলের খেলায় আপা যেটা বলছেন যে ওইটা যেমন মেক্সিকো অবশ্যই শক্তিশালী। তবে আগের যে খেলাটা, আমাদের ১ম ম্যাচটা হুম। ব্রাজিলের সঙ্গে নরওয়ের ২ দলের তুল্যমূল্য যদি বিচার করেন তাহলে পরের ম্যাচটা বেশি হাই ভোল্টেজ। হয়তো আমাদের দেশের পার্সপেক্টিভে হ্যাঁ, না, আমি আমাদের দেশের কিন্তু পার্সপেক্টিভেই বলছি। ওয়ার্ল্ডের হিসাবে কারণ হচ্ছে হ্যাঁ, নরওয়ের ধরেন যদি ব্রাজিলের সমান যদি ভার দেন তাইলে দিতে হবে ওই জায়গাকে ইংল্যান্ড ধরেন, হ্যাঁ? হুম, সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন হ্যাঁ, দেশের। আপনি যদি নরওয়ে ধরেন আর মেক্সিকো তাহলে হ্যাঁ, মেক্সিকো অনেক উপরে। অনেক তার মানে হচ্ছে যে শক্তিশালী। মেক্সিকো এবং নরওয়ে ২ টা খুবই বড় মাপের দল এবং এই ২ টা দল যারা এখন বিশ্বকাপ ডিজার্ভ করে। নরওয়ে কিন্তু বিশ্বকাপ ডিজার্ভ করে না। হুম, হ্যাঁ? তো এই ২ টা দলের খেলা এবং মেক্সিকো হচ্ছে এবার স্বাগতিক। সেই হিসেবে আমি বলব যে এই কোয়ার্টার ফাইনালে মানে রাউন্ড অফ 16 এ অন্যতম সেরা ম্যাচ হচ্ছে এই মেক্সিকো ইংল্যান্ড আর এবং মেক্সিকোর ইংল্যান্ড মধ্যে। মেক্সিকো ম্যাচটা। হ্যাঁ, এটা সারা পৃথিবীর মানুষের এটা পার্সপেক্টিভ ওয়ার্ল্ডের বলছি। হ্যাঁ, পার্সপেক্টিভে হ্যাঁ। আমাদের দেশের পার্সপেক্টিভে এটা আসলে অবশ্যই ব্রাজিল সেটা তো ব্রাজিলের খেলা ব্রাজিল শেষ আর হয়ে আর্জেন্টিনা। গেলে আর কারো ব্রাজিল আর্জেন্টিনা আমাদের দেশের হ্যাঁ, ক্রেজ মানুষের। হ্যাঁ, হ্যাঁ। তো এটা হচ্ছে যে যারা হচ্ছে যে খেলা নিয়মিত দেখে হুম, তাদের জন্য বলব যে তারা হাই ভোল্টেজ ম্যাচ হিসেবে এটাই দেখবে এইটাকেই কিন্তু আজকে কাউন্ট করবে। হ্যাঁ, মেক্সিকো এবং ইংল্যান্ড। তো এই ২ টা এবং ম্যাচে ভাই এখানে কিন্তু ব্রাজিল সমর্থকরাও কিন্তু রাত জেগে এই ম্যাচটাও দেখবে। কারণ কারণ হচ্ছে যারা তারা জিতবে তাদের সাথে আবার হ্যাঁ, পরে খেলা হবে। হয়তো আজকে যদি ব্রাজিল জিতে তাহলে তাহলে তো সমর্থকরা একদম দেখবে। আর না না, হলে নাহলে তো সবাই মন খারাপ করে কাঁথা সব মুড়ি বন্ধ। দিয়ে আমার কাছে ওরকম মনে হয় না। ব্রাজিলের যে আমার মনে হয় না খুব বেশি প্রবলেম হবে। কিন্তু এই ম্যাচে যারা জিতবে তাদের সঙ্গে ব্রাজিলের জেতা কিন্তু খুব টাফ হবে। ভেরি, ভেরি টাফ। হ্যাঁ, এক্সাক্টলি। হ্যাঁ? তো হ্যাঁ, যে জিতুক জি, এটা ইংল্যান্ড অথবা মেক্সিকো। হ্যাঁ। কিন্তু মেক্সিকো আমার থেকে যেটা মনে হয় ইংল্যান্ড ইংল্যান্ড জিতে যদি ইংল্যান্ড আর ব্রাজিল জিতে তাহলে পরবর্তী ম্যাচটা আমার মনে হয় ব্রাজিলের জন্য একটু ইজি হবে। কিন্তু না, যদি মেক্সিকো জিতে মেক্সিকো জিতলেও টাফ হবে, ইংল্যান্ড জিতলেও ২ দল ২ হুম, ঘরানার খেলা খেলে। ইংল্যান্ড যদি এই ম্যাচ পার করতে পারে, ইংল্যান্ডকে হ্যাঁ, হারানো খুব কঠিন হবে সবার জন্য। হুম, হুম, হুম। এই হ্যাঁ, আজকের ম্যাচ যদি ইংল্যান্ড পার করে, পার করে। এই ইংল্যান্ডকে ব্রাজিলের হারানো খুব টাফ খুবই হবে। কঠিন। হ্যাঁ, কারণ এটা হচ্ছে অবশ্য ঠিক। ইংল্যান্ড কিন্তু এবার সবচেয়ে দামি দল। এই হ্যাঁ, এই বিশ্বকাপে সবচেয়ে দামি দল কিন্তু ইংল্যান্ড। হ্যাঁ, মানে তারপরে স্টার হচ্ছে সমৃদ্ধ দল তারপরে আরকি। হচ্ছে যে মানি তাদের প্লেয়াররা যে হ্যাঁ, বিভিন্ন ক্লাবে খেলে সেই হিসেবে তবে কে কত টাকায় খেলে। হ্যাঁ, সেই যে তারকা সমৃদ্ধ দল, হ্যাঁ, তারা হচ্ছে সবচেয়ে কাগজে কলমের দামি দল হচ্ছে দামি দল ইরান। হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ড। এখানে আপনি যে ডেক্লান রাইস, হ্যাঁ, তারপরে হ্যারি কেন বা জুড বেলিংহাম এরা সারা পৃথিবীর স্টার। এরা স্টার। যদি সাকা তারপর হ্যাঁ, ফিল ফোডেন তারপরে ফিল অভাব হয়ে ফোডেন, যেতে তারকা। সাকা যে রাইট উইং এ খেলে, যেই মানে লাস্ট ম্যাচে যে খেললো, যেই দৌড় দেয় সাকা, হ্যাঁ, তার সঙ্গে কেউ পারে না। তো দৌড়ে পেরে এইটা ওঠে। হচ্ছে যে এরকম একটা দল ইংল্যান্ড জ্বলে উঠতে পারতেছে না। ওই হ্যারি কেনের আলোয় মাঝে, মাঝে জ্বলে। হ্যাঁ, এছাড়া আর জ্বলে উঠতে পারে এটা হচ্ছে প্রবলেম। আমি আজকে একটা ওই যে একটা রিপোর্টে হেডলাইন করছি না যে মেক্সিকান ওয়েব যাবে দেখা আজকে, যাবে হ্যাঁ, ইংলিশ ইংলিশ চ্যানেলে। চ্যানেলে। হ্যাঁ, তো মেক্সিকো হচ্ছে এইখানে হচ্ছে কথা যে মেক্সিকো তারা স্বাগতিক হিসেবে এতটাই ব্যালেন্স প্রতিটা পজিশনে এবং
হুম, যেইভাবে তারা খেলছে প্রতিটা ম্যাচ, হুম, হুম, হুম। ইংল্যান্ড যদি সত্যিকার অর্থে সেই দামি দলের দামি খেলোয়াড়রা যদি তাদের সত্যিকার আজকে পারফর্ম ছন্দে করতে পারে, যদি হ্যাঁ। সত্যিকারে পারফর্ম করে সে, তাহলে মেক্সিকো কেন, এই পৃথিবীর যে কোনো দলের ইংল্যান্ডকে হারানো কঠিন। হুম, যদি না করে তাইলে হুম, কোনো এক জায়গায় পা হরকায়। যেইভাবে করে ধারাবাহিকভাবে খেলছে মেক্সিকো, কোনো জায়গায় যদি একটু ডিফিকাল্ট ভুল হয়, হয়ে তাদের যায়, হ্যাঁ। ভুলভাল করে, যদি বেলিংহাম যদি ঠিকঠাক মতো যদি কাজটা না করে, বা এই হ্যারি কেইন যদি ওইভাবে হ্যারি কেইনকে যদি একটু বিচ্ছিন্ন করে হুম, ফেলতে হুম, পারে হুম, হুম, হুম। মেক্সিকানরা, তাহলে কিন্তু ইংল্যান্ডের জেতা আজকে আসলেই খুব কঠিন হবে। হ্যাঁ, মানে ওই বিষয়টাই আসলে আমরা ভাবছি যে হুম, আ যেটা যে মেক্সিকোর এখন যে ফর্মটা আছে আর হুম। ইংল্যান্ড এতদিন যে খেলে এসেছে, ইংল্যান্ড যদি ওই খেলাটাই হ্যাঁ, খেলে এতদিনে, যদি এখনো যদি না জ্বলে ওঠে সবাই মিলে, হ্যাঁ, তাহলে তাহলে কিন্তু আসলেই কঠিন। অনেক কঠিন হবে। অনেক কঠিন। এবং আবার এই এখানে কি ২ দলের যদি খেলা হুম, পড়ে ধরেন ব্রাজিলের, হ্যাঁ, সেটা আবার যে ব্রাজিলের জন্য জিতুক, খুব ঝামেলা। ব্রাজিলের, আমার মতে আজকের ম্যাচটা ব্রাজিলের জন্য কোনো সমস্যা না। সমস্ত সমস্যা কোয়ার্টার ফাইনালে মেক্সিকো অথবা ইংল্যান্ডের সাথে। কারণ যে জিতবে সে মানসিকভাবে এতটাই এগিয়ে থাকবে, স্ট্রং থাকবে, হ্যাঁ। তাদেরকে খুব টাফ হবে তবে ব্রাজিল। ব্রাজিলের প্রতিপক্ষ যারা তাদেরও কিন্তু এখানে একটু সাবধান, কারণ ব্রাজিল যদি এখন এই যে একটা তাদের ইতিহাসের যে একটা হ্যাঁ, কলঙ্ক, যে একটা ইউরোপিয়ান দল সাথে সে পড়লেই হেরে যাচ্ছে, কখনোই হেরে যায়। তাহলে হ্যাঁ, আজকে যদি আবার ব্রাজিল জিতে ওইটা যায়, আবার তাদের একটা তাহলে আবার কনফিডেন্স কিন্তু হবে। ব্রাজিলের একটা অন্যরকম কনফিডেন্স হুম, গ্রো হুম। করে যাবে। এটা এবার একটা বিশ্বকাপে বিষয়। তো নতুন, নতুন অনেক কিছু হচ্ছে অনেক তো। কিছু তো হয়ে এবার যাচ্ছে। ধরেন এই যে নতুন কতগুলা ৩ টা না ৪ টা দল এবার নকআউট পর্বে হুম, খেললো। খেলো। হ্যাঁ? তো এটা তাদের ইতিহাসে ১ম। ১ম। তো সুপার কম্পিউটার বলল যে বিজনেস কমিউনিটি ওরা বলল যে নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন হবে। হ্যাঁ? ও নেদারল্যান্ডস শুরুতেই বাদ। হ্যাঁ। একদম হ্যাঁ। ৩২ ই বাদ। তো তারপর ভাই এবার এখানে অনেক আবার কিছু ধাঁধার হচ্ছে। একজন ওঝা ছিলেন খুব হ্যাঁ, পপুলার। উনি আবার প্রেডিকশন করেছিলেন যে কলম্বিয়া যে হারবে হারবে। হ্যাঁ, গানার কাছে। আবার আরেকটা হ্যাঁ। প্রেডিকশন আর্জেন্টিনা হারবে হ্যাঁ। নেপালের কাছে। দুটোই একটা হয় দুটোই নাই। স্যার এটা ভুল নিয়ে খুব হয়ে গেছে। ট্রল হচ্ছে যে পাউডার দিয়ে যে হ্যাঁ, প্রেডিকশন করে। এবার আমি দেখলাম যে একটা পোস্টার বানানো হয়েছে, তাকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে আর হ্যাঁ। মেসি ঝাড়ু নিয়ে পিছে, পিছে দৌড়াচ্ছে এরকম। তো ওইটা হচ্ছে যে কি আমাদের মানে এইবার যত কিছুই হচ্ছে, মানে মনে হচ্ছে যে এবারের বিশ্বকাপটা হ্যাঁ। সমস্ত আমাদের মানে ইতিহাস পাল্টে দিচ্ছে, রিচুয়াল পাল্টে দিচ্ছে, চিন্তা হ্যাঁ, ভাবনা চিন্তা ভাবনা পাল্টে সবকিছু দিচ্ছে। নতুন হ্যাঁ, একটা নতুন করে সবকিছু দেখাচ্ছে। সবকিছু সেই ক্ষেত্রে দেখাচ্ছে। আমি বলব যে কবে কি হয়েছে, হ্যাঁ? যে ব্রাজিল পারে নাই কখনো নগরে আ ইউরোপিয়ানদের হারাতে, ওগুলো কোনো ম্যাটার না। এইবার এইসব সবকিছুই ছুটে আসলে যাবে একদম। সবকিছু চলে যাবে। সবকিছু না নতুন করে ইতিহাস হবে। সবাইকেই এইবার নরওয়ের আমার মনে হচ্ছে না ওরকম। তো নরওয়ে একটা শক্ত প্রতিদ্বন্দ্বী। ব্রাজিল সঙ্গে আমার আরেকটা যেটা ভয়, আমি ব্রাজিল খুব সাপোর্ট করি। যেমন নরওয়ের সাথে ব্রাজিল ৪ বার দেখা হয়েছে। ২ বার তারা ড্র করছে এবং ২ বার ২ বার এবার হেরে হেরেছে। গেছে। এবং এটাও কিন্তু বিশ্বকাপেও একবার কিন্তু হ্যাঁ, আসছে। তো এটাও একটা খুব বড় এটাও একটা কিন্তু একটা চ্যালেঞ্জ। বড়। এই সমীকরণগুলো মাথায় রেখে বলছি যে আজকে ব্রাজিলের জন্য কঠিন হয়ে খুব যেতে পারে। কঠিন, খুব কঠিন। তো বিষয়টা আসলে এরকম, কিন্তু আমাদের তো বাংলাদেশে মানে অসংখ্য ব্রাজিলের ভক্ত রয়েছেন, দর্শক রয়েছেন। তো আমরা আশা করব যে তাদের যাতে হার্ট ব্রেক না হয় আর ব্রাজিলও যাতে সামনের পর্বে চলে যেতে পারে স্মুথলি, বা আসলে যে ভালো খেলবে সেই ডিজার্ভ করে আ মানে উঠে যেতে বা সামনে যেতে। তো এইটুকু প্রত্যাশা রেখে আমার মনে হয় যে আজকে আমরা এখানে শেষ করতে পারি। তবে শেষ করার আগে আমরা প্রতিদিন যেটা করি সেটা হচ্ছে যে আমাদের প্রেডিকশন। যে আচ্ছা। আজকের ম্যাচে মানে গোল কিরকম হবে আরকি। আগে ব্রাজিলেরটা নিয়েই বলি। আচ্ছা। ব্রাজিল এমনি আশা তো আছে যে ওরা উড়িয়ে দেক নরওয়েকে। কিন্তু এটা আসলে এত সহজ হবে না। আবার নরওয়ের যে আর্লিং হ্যালান্ড বা মার্টিন ওডেগার্ড একটা গোল ওরা বের করবে। তবে আমার মনে হয় এইটা টাই ব্রেকারে যেতে পারে। এইটা হ্যাঁ, টাই ব্রেকারে যেতে পারে। আর যদি না যায় তাহলে ব্রাজিল ২-১ এ জিততে পারে। জিততে পারে। হীরা ভাই হুম। আপনার কি মনে হয়? আমার এরকমই ২-১ বা ৩-২। হুম, এই ব্রাজিল এ ব্রাজিল এরকমই ৩, হ্যাঁ। নরওয়ে ২। তো আমার যেটা মনে হয় যে ২-১ টাই হয়তো ইয়ে। কারণ এই ম্যাচ যেটা মনে আমার যেটা হুম। খেলা দেখার এক্সপেরিয়েন্স যে এতটা হয়তো গোল এই ম্যাচ থেকে না আমি এটা আসবে বললাম কেন, মনে হয় ২ না। দলের ডিফেন্স এত দুর্বল। দু হ্যাঁ, আবার হ্যাঁ, স্ট্রাইকে আবার খুব স্ট্রাইকার শক্তিশালী এত অ্যাটাক। ভালো এত ২ দলের। ভালো, মানে হ্যাঁ। একদম এইটা দুজনে একই ঘরানার। একই তো ঘরানার, এজন্য হ্যাঁ। মনে হচ্ছে গোল অনেক হবে আজকের গোল ম্যাচে। অনেক হয়ে যাবে। আর পরের ম্যাচটা নিয়ে কি মনে হচ্ছে? মেক্সিকো আর ইংল্যান্ডের ম্যাচ। মেক্সিকো ইংল্যান্ড ম্যাচ বলা খুব কঠিন। ইংল্যান্ড কাগজে কলমে শক্তিশালী, মেক্সিকো বাস্তবতায় মেক্সিকো নিজেদের মাঠে খেলবে এবং এবার হ্যাঁ, যেভাবে খেলছে তাতে ম্যাচটা ২-২ গোলে ড্র হয়ে পরে অতিরিক্ত সময় যেতে পারে। টাইব্রেকার পর্যন্ত আমার মনে হয় না যাবে। এর আগে ফয়সালা হয়ে যাবে। একটু সামান্য সম্ভাবনা আছে মেক্সিকো হয়তো পরবর্তীতে জিতে যেতে পারে। আমার যেটা মনে হয় ২-১ এ মেক্সিকো ২, ইংল্যান্ড ১ এরকম আমার মনে হচ্ছে হ্যাঁ, এটা। ভালো না বলছেন। আমি আমি হচ্ছে আমার মনে হচ্ছে যে মেক্সিকো জিতেই যাওয়ার কথা।
এই ম্যাচে। টাই ব্রেকারে হতে পারে। আমার মতে এটা টাই ব্রেকারে হয়ে মেক্সিকো জিতবে। তবে আশা রাখি ইংল্যান্ড জিতুক। কারণ ইংল্যান্ড জিতলে ব্রাজিলের সাথে কঠিন হবে। তারপরও এই যে একটা ক্লাসিক্যাল ম্যাচ এইটা দেখার ইচ্ছা আছে না, এইজন্য। এটা একটা বিষয়। আরেকটা যে বাণিজ্যিক যেটা, হুম, যে এখনকার ম্যাচগুলো তো আসলে সত্যি কথা বলতে কি শেষের দিকে সবাই তো মরিয়া থাকবে। হুম, হুম। তো সেই ক্ষেত্রে যে হয়তো অনেক অঘটনও ঘটতে পারে। তো সেই ক্ষেত্রে ওই যখন আ রেফারির বা ফিফার একটা সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে তখন হয়তো সফট কর্নারটা আ ইংল্যান্ডের ইংল্যান্ডের দিকে উপরেও যায়। থাকতে পারে। না, কারণ এটা অনেক আবার এটা আবার তারকা ইংল্যান্ডের উপর সমৃদ্ধ। পুরোপুরি থাকবে না কেন? কারণ কারণ স্বাগতিক দেশ স্বাগতিক হিসেবে যেহেতু আছে। হ্যাঁ, স্বাগতিকদের আবার একটা অ্যা অ্যাডভান্টেজ থাকে। হ্যাঁ, তো সেটা একটা বিষয়। এই কি জন্য বললাম যে এই ম্যাচটা আসলে একটা উপভোগ্য ম্যাচ হবে খুব, আমার হ্যাঁ, মনে হচ্ছে। এটাই এবং আসলে। এই ম্যাচটা থেকে মানে পরীক্ষিত একজন বের হয়ে আসবে। আসলে আমরা এতদিন যে মেক্সিকোকে দেখছি, আসলে ওইটা আসলে কালকে থেকে অন্যভাবে দেখব যদি এই অন্যভাবে। হ্যাঁ, ম্যাচটা জিতে আসে এই ফ্রান্সে। ম্যাচটা আর জিতে যদি আসে। ইংল্যান্ড জিতে আসে বুঝতে হবে যে তারা স্বাগতিক মেক্সিকোর মতন দলকে হারিয়ে তারপরে কোয়ার্টারে গেছে। ইংল্যান্ডকে আমরা ধরে নেব বিশাল শক্তিশালী একটা দেশ এবং অপ্রতিরোধ্য একটা দল হয়ে এই দাঁড়াবে। ইংল্যান্ডকে হারানো সবার খুব জন্য কঠিন। কঠিন। কঠিন হয়ে এই যাবে। ম্যাচটার উপরে সবকিছু নির্ভর করে। আসলে হুম, আমরা দেখার পরে এটা বলতে পারবো আসলে আজকে হুম, ম্যাচের শেষে। শেষে। তো যেটাই হোক ৪ টা দল খেলছে। ৪ টা দলের প্রতি আমাদের শুভকামনা থাকবে। বিশেষ করে ব্রাজিলের জন্য। আ ব্রাজিলের জন্য না, বাংলাদেশী দর্শকদের জন্য আমাদের শুভকামনা একটু বেশিই থাকলো। এ পর্যন্তই এখানে শেষ করছি। ধন্যবাদ।